জনগণ যদি চায় ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখবে, জনগণ যদি চায় বিএনপিকে ক্ষমতায় আনবে, জনগণ যদি চায় জামাতকে ক্ষমতায় আনবে, জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেই জনগণের দেওয়া রায়ে এই দেশের সরকার প্রতিষ্ঠিত হবে। বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূস এই দেশের জন্য গর্বের কিনা? আমার তো মনে হয় এমন একটা দিন আসতে যাচ্ছে, আগে আমরা সরকার পতনের আন্দোলন করতাম, আর এখন যে আন্দোলন হবে সেটা বর্তমান সরকার রক্ষার আন্দোলন হবে। কারণ এই সরকার আসার পরে যদি আজকে ডক্টর ইউনূস না থাকতেন, তাহলে দাদারা এবং মিলে এই বাংলাদেশকে এতক্ষণ বুবুকে নিয়ে গিয়েছেন, বুবুকে যথা জায়গায় বসিয়ে দিয়ে যেতেন। ঠিক না বেঠে? ডক্টর ইউনূস ছোট মাঠের খেলোয়াড় নন, তিনি বড় মাঠের খেলোয়াড়। এই জন্যে কিছু করা যাচ্ছে না। নির্বাচন হতেই হবে, নির্বাচন আসবে, টেনশন করার কিছু নাই। বক্তব্য হলো ধৈর্য ধারণ করতে হবে। যদি আওয়ামী সরকার এই ছাত্র আন্দোলন না হইতো, তাইলে এখন আওয়ামী সরকার ক্ষমতায় থাকতো 2028 সাল পর্যন্ত। ঠিক না ঠিক? তো 2028 সাল তো না, 26 সালে নির্বাচন দেবে। এতটুকু ধৈর্য সহজ সচ্ছে না, এত কানতে আসে, কথা কয় না। হ্যাঁ, বিয়ে তো দেবো, ধানটা উঠুক, তাই না? ধানটা গুছাই তো দেবেন, ধান গুছানো না, আব্বা এখনই দিতে হবে। এমন নেতার আন্দোলন করলে, যেই নেতা নিজের স্বার্থ উদ্ধার করার জন্য, নিজের রক্ষা করার জন্য দাদাদের কাছে যে আশ্রয় নিল, যেই দেশ তার বাবা দিয়েছে, স্বাধীনতা তো উড়াই নেছে। আমরা তো এখানে রোহিঙ্গা, কথা কয় না, আমরা তো রোহিঙ্গা। সাতক্ষীরাকে বলা হয়তো মিনি পাকিস্তান। কি বলে? মিনি পাকিস্তান। এমনি ভাবে দেশকে ডিভাইডেড করে ফেলেছিল। একদল ছিল চেতনাবাজ, আর একদল নাকি ছিল রাজাকার। 20 বছর বয়সেও নাকি রাজাকার। আর ওগের দলে যদি কেউ চলে আসে, সে যদি সম্মুখ সমরে রাজাকার থাকে, তাও সে মুক্তিযোদ্ধার এখানে একটা মেশিন পায়। ঠিক না বেঠে? রাজাকারের বাচ্চা এমন একটা মেশিন। ওই যে সাকা চৌধুরী বলেছিল যে মাননীয় স্পিকার, আমি একটা মেশিনের কথা বলবো যে এটা বাংলাদেশে আবিষ্কার হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশে এমন একটা মেশিন আছে রে, যেই মেশিনের এক পাশ দিয়ে যদি রাজাকার ঢুকাই দেন, অপর পাশ দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়ে যায়। আর সেই মেশিনের নাম হইল বাংলাদেশ আওয়ামী লীগ। ঠিক না ঠিক? এক পাশ দিয়ে ঢুকাইলে আর এক পাশ দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে যায়, রাজাকার ঢোকে, মুক্তিযোদ্ধা হয়ে বেরোয়। আর এই দল থেকে যদি কেউ বেরিয়ে যায়, দুরা আমাদের স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি, সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পর্যন্ত তার স্বাধীনতার ঘোষক হিসাবে স্বীকৃতি দেয় নাই, বরং তার দেওয়া রাষ্ট্রীয় অনেক পদক পর্যন্ত কেড়ে নিয়েছিল। বলেন ঠিক কিনা? নিয়েছে না? নাই? কত মুক্তিযোদ্ধার সন্তানদের ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেটে চাকরি পেয়েছে, অথচ তারেক জিয়া আর ওই যে জিয়াউর রহমানের স্ত্রী বেগম জিয়া দুইজনকে এত নির্যাতন করেছে। একটা তো দেশ ছাড়া করেছে, আর একটা দেশে রেখেছে, কিন্তু এমন অবস্থায় যে বাড়ির সামনে বালুর টিরাক, কথা কয় না, ওই বালুর টিরাক যারা সরাইতে পারে নাই 16 বছরে, ওরা আবার এখন এসে বড় বড় কথা কয় ওরা হইলো দাদাদের দালাল। কয় না? 16 বছর সরাতে পারে নাই, এখন আবার বড় বড় কথা। এই বড় বড় কথা যারা বলে, ওরা প্রকৃত অর্থে জাতীয়তাবাদী দল করে না, ওরা জাতীয়তাবাদী দলের লোক নয়, ওরা হইলো দাদাদের সুরে কথা কয়। কারণ ছাত্র আন্দোলন করে নির্বাচনের জন্যই এই আন্দোলন। এই দেশে নির্বাচন করে সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলকে যদি সাপোর্ট করে, অবশ্যই তারা সরকার গঠন করবে। কিন্তু এত অধৈর্য হয়ে যাচ্ছাও, কারণটা কি? কারণ হলো দাদারা শিখাই দিয়েছে। যদি দেশের প্রধানমন্ত্রী বানাইতে হয়, এখন বিএনপির তারেক জিয়ার দরকার আছে না নেই? তো তারেক জিয়ার দেশে আনা লাগবে না? তো দেশে নেনি, তারপরে নির্বাচন দেবো, কথা কয় না। আগে নির্বাচন এত কথা হবে। ওগো আমার ভাইয়েরা, ওরা হলো দাদাদের দালাল। প্রকৃত অর্থে যারা, তারা বলছে না
মাল পেয়েছে আর মাল খেয়েছে। এই জন্য ছাত্র আন্দোলনকে তথাকথিত বলে ফেলে, অথচ এই ছাত্র আন্দোলনে কত পরিবার আজকে আপনার ডানে বামে খোঁজ নেন। 16টা বছর কত নির্যাতনের শিকার করেছে, কত জাতীয়তাবাদী দলের, ছাত্র দলের, যুব দলের নেতারা পর্যন্ত ঢাকায় রিক্সা চালিয়েছে, বলেন ঠিক কিনা? তাদেরকে মুক্ত করেছে ছাত্ররা। তাদের এই আন্দোলনকে ছোট করে দেখা যাবে? ডক্টর ইউনূস এমন একজন খেলোয়াড়, জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে এনেছে, শুধু না বরং তারে নিয়ে গেছে রোহিঙ্গাদের ওখানে। সেখানেই শেষ না, বলছে তুমি যাই হও হও, আমাদের পাঞ্জাবি গাই দোয়া লাগবে। পাঞ্জাবি তো গাই দিবাইছে দিয়াইছে, আবার তারে রোজা রাখাই ছেড়ে বলছে তুই হিন্দু মিন্দু যাই হোস, রোজা রাখা লাগবে। ঠিক না বেটে? রোজা রাখায় ইফতারও করাইছে। এই হলো ডক্টর ইউনূস। চাইনায় গিয়েছে দেশের জন্য, আবার এখন কাতারে রয়েছে দেশের জন্য। যেমন জিয়াউর রহমান, তিনি যখন রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন, আমরা তো তখন জন্মগ্রহণও করি নাই, তবে ইতিহাসে পড়েছি তিনি ছিলেন একমাত্র এই বাংলাদেশের কল্যাণকামী। মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির মুহাম্মদ, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী, দাবি জানিয়েছিলেন, ওগো জিয়াউর রহমান, বাংলাদেশ থেকে কিছু লোক আমাদেরকে দাও, আমরা নাগরিকত্ব দেব, মালয়েশিয়ার নাগরিকত্ব দিয়ে আমরা এই দেশে রাখবো। তারা আমাদের দেশে, আমাদের এখানে ভোটার হয়ে থাকবে, আমাদের দেশের রাজনীতি, আমাদের দেশের অর্থনীতিতে তারা অংশগ্রহণ করবে। জিয়াউর রহমান এমন একজন নেতা ছিল, তিনি বলেছিলেন আমি তো বাংলাদেশকে মালয়েশিয়া বানাবো, সুতরাং আমার দেশের মানুষদেরকে আমি মালয়েশিয়ায় পাঠাবো না। তোমাদের ওই পাম বাগানে সাপ থাকে, বিচ্ছু থাকে, ওইগুলো আমাদের জনগণের কামড় দেবে, মারা যাবে। আমি আমার জনগণকে এমন বানাবো যে আমাদের জনগণের মালয়েশিয়ায় যাওয়া লাগবে না। এই একজন ছিল জিয়াউর রহমান। আর বর্তমান তার উত্তরসূরি হিসাবে বলা যায় এসেছে ডক্টর ইউনূস, যিনি সবকিছুকে উপেক্ষা করে বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য সব রকম কষ্ট করে যাচ্ছে, বলেন ঠিক কিনা? ওগো আমার ভাইয়েরা, তাইলে আমার সেই গানে ফিরে আসি, কারণ আমি আকর্ষণ এত ওয়াজ করলে হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের, মনে আছে? হ্যাঁ, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন, মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ হলো আমরা আগে রমজানের, এইবার রমজানের মাস গেল, কারেন্ট কি গিয়েছে? কথা কয় না, কারেন্ট গেছে। সাহরির সময়ও কারেন্ট আছে, ইফতারের সময়ও কারেন্ট আছে, তারাবির সময়ও কারেন্ট আছে। তারাবির সালাতে, সিয়ামে, কিয়ামে, ইফতারিতে সব সময় বিদ্যুৎ ছিল। যদি এখন ওবায়দুল কাদের কাকা থাকতো তাইলে বলতো এই সরকার ব্যর্থ সরকার। কারণ কি? কারণ কি? কারণ হলো এবার বিদ্যুৎ যাই নাই। মোমবাতি কি হবে? মোমবাতি ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে যাবে। ঠিক না বেটে? আমার কাকা থাকলে আরো বলতো, অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা হিজরত করেছে। কি রত করেছে? সময় তো খালি জাতি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, ওরে বাবা, ওরা গরমে বাঁচতে না, শেষ করে দিতে বলছে, শেষ করে দিতে বলছেন না আপনারা? হয় না,
গেটের দরজা টাইনি দেবেন, ওই টেনে দেওয়া ভালো, কারণ আমার একটা কাজ আছে, ওই সময় গেটের দরজা লাগাতেই হবে। এসো না, ওই দাঁড়ায় থাকার লোক একটু ভিতরে, ওই আর একটু ফাঁকা আছে, এসে বসা যায় না মনে। ডাক তো দিচ্ছি, তো আসছে না, তো আমি এখন পায়ে ধরবো। আমার সোনার ময়না পাখি ওই স্বৈরাচার মুক্ত ফ্যাসিবাদ মুক্ত করেছিল, এখন নতুন করে সিদ্ধান্ত হয়েছে আমরা তো সব দল দেখা শেষ, আগামীর দিন হবে দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না বেঠে? বলে সব দল দেখা শেষ, দাড়ি টুপির বাংলাদেশ। ওগো আমার ভাইয়েরা, আমরা ইংরেজদের শাসন দেখেছি, তারা এই বাংলাদেশে আমাদেরকে শোষণ করেছে, আমাদেরকে দিয়ে জুম চাষ করিয়েছে, আমাদেরকে দিয়ে নীল চাষ করিয়েছে, আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, জমিদারি প্রথা চালু করেছে, হিন্দুত্ববাদ দিয়ে দেশটারে ভরে ফেলেছিল, শান্তি দিতে পারে নাই। তারপরে আবার ভাগ হয়ে গেল, হিন্দুস্তান আর পাকিস্তান, পাকিস্তানিরা নিল। 23টা বছর আমাদের শাসন করলো, এই দেশে ধর্ষণ করলো, এই দেশে নির্যাতন করলো, আমাদের পণ্যগুলো পাকিস্তানে নিয়ে যেয়ে সিল মেরে দিয়ে আমাদের কাছে আবার বেশি দাম দিয়ে বিক্রি করত, আমাদেরকে শোষণ করত, নির্যাতন করত। 23 বছরেও তারা শান্তি দিতে পারে নাই। এরপরে আমরা 71-এ আন্দোলন করলাম, স্বাধীনতা অর্জন করলাম। স্বাধীনতার পরে আমরা একের পর এক সরকার পাল্টালাম, বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, বর্তমান ডক্টর ইউনূস, সব তো দেখা শেষ। কেউ বলল সোনার বাংলা গড়বে, কেউ বলল সবুজ বাংলা গড়বে, কেউ বলল রূপালী বাংলা গড়বে, কেউ বলল সোনালী বাংলা গড়বে, কেউ বলল নতুন বাংলা গড়বে, কেউ বলল গ্রিন বাংলা গড়বে, কেউ বলল ডিজিটাল বাংলা গড়বে, আর আমার ওবায়দুল কাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ হবে। ঠিক না বেটে? কিন্তু আমরা দেখলাম সেই স্মার্ট বাংলাদেশ গড়তে যে স্টেজ ভেঙে ফেলেছে। আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই, সবুজ বাংলায় পাই নাই, আমরা গ্রিন বাংলায় পাই নাই, নীল বাংলায় পাই নাই, নতুন বাংলায় পাই নাই, পুরাতন বাংলায় পাই নাই, আমরা ডিজিটাল বাংলায় পাই নাই, স্মার্ট বাংলায় পাই নাই। আমরা একটু এই বাংলার জমিনে কোরআনের বাংলা দেখতে চাই। ঠিক না বেঠে? আমরা এবার একটু কোরআনের বাংলা দেখতে চাই। আমরা সোনার বাংলা দেখেছি, সোনালী বাংলা দেখেছি, রূপালী বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, পলিথিন মুক্ত বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। কোন বাংলায় সুখ আসে নাই। সুতরাং আমাদের দাবি হলো আগামীর বাংলা হবে সব কিছুর দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। সম্মানিত ভাইয়েরা, যদি কোরআনের বাংলাদেশ দেখতে হয়, তাহলে যেইভাবে আমরা 1971-এ লড়াই করে রক্ত দিয়ে পাকিস্তানদের কাছ থেকে আমাদের দেশকে মুক্ত করেছিলাম, যেইভাবে 1952-তে রক্ত দিয়ে আমাদের ভাষার সম্মান রক্ষা করেছিলাম, যেইভাবে 2024-এ রক্ত দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম, একইভাবে আগামীর দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয়, রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়। জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, যদি কেউ একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এটা বলে, তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করা হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তো এই জিকির করতে আপনাদেরকে একটু বললাম, আপনাদের মনে হলো মনে হয় ভিটে লিখে নিস। হ্যাঁ, এরকম কিছু? সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা,
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। ঠিক না বেঠে? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? ঠিক বললাম না? ঠিক বললাম? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ঠিক না বে ঠিক? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? মারহাবা বলা যাবে না? আর একটু জোরে বলেন মারহাবা। সাতক্ষীরার মানুষের কাছে মারহাবা চেয়ে নেওয়া লাগে, অথচ ইসলামের জন্য নিবেদিত প্রাণ যতগুলো জেলা আছে তার মধ্যে সাতক্ষীরা অন্যতম। সাতক্ষীরাকে রেড অ্যালার্টে রেখেছিল সাবেক সরকার, সাবেক প্রশাসন। সাতক্ষীরার মানুষ তারা চাকরি পাইতে গেলে অনেক জটিলতা ছিল না? ছিল না?
সাতক্ষীরার মানুষ এটা বাছাই করা হতো কোন পরিবারের সন্তান, একটু খতিয়ে দেখা দরকার। কারণ সাতক্ষীরার মানুষ বাঘের সাথে লড়াই করে বেঁচে থাকি। আমরা গিয়েছি ওই যে আপনাদের সুন্দরবন অঞ্চল, শ্যামনগর, গাবুরা, ওই অঞ্চলগুলোর মানুষ এত সাহসী, তারা সুন্দরবনে যায়, বাঘের সাথে লড়াই করে, কুমিরের সাথে লড়াই করে, মৌমাছির থেকে মধু সংগ্রহ করে, সুন্দরবনে দিনের পর দিন পরিশ্রম করে সংসারটা চালায়। ওদের ওখানে ঝড় হয়, টর্নেডো হয়, আমফান হয়, সুনামি হয়, ঘর বাড়ি ভেঙে যায়, ঝড়ে উড়ে যায়, কিন্তু সাতক্ষীরার এই মানুষদের ইমানটা উড়িয়ে নেওয়ার মতো সক্ষমতা এখনো কোনো ঝড় টর্নেডোর হয় নাই। ঠিক না বেঠে? আন্দোলনে ডাক দিলে সাতক্ষীরাবাসী আছে না নাই? রাজপথে থাকে, লড়াই করে, সংগ্রাম করে। ওগো আমার ভাইয়েরা, এই জন্য সাতক্ষীরা সবসময় একটু সচেতন থাকা দরকার। মসজিদের ইমাম চাইলেই সবকিছু করতে কি পারে? ক্যারাম বোর্ড খেলার যদি শখ হয়, মসজিদের ইমাম খুব যদি ভালো পারেও, তাও কি তার ওই ক্যারাম বোর্ডের কাছে দাঁড়ানো উচিত হবে নাকি? যদি ক্যারাম বোর্ড খেললে গুনাহ নাও হয়, তাও কি দাঁড়াইতে পারবে? মসজিদের ইমাম দাঁড়ানো ঠিক হবে না। মসজিদের ইমাম কার্ড খেলতে পারবে না। মসজিদের ইমাম ক্রিকেট খেলাও ঠিক হবে না, ফুটবল খেলা ঠিক হবে না। যদিও এগুলো খেললে এখনকার সময় শরীরের জন্য উপকার, আর এগুলো নিয়ে এখন আগের মতো আর ফতোয়া নাই। তারপরেও একজন ইমাম উচিত নয় যে মাঠে যে ফুটবল খেলবে, হাডুডু খেলবে, এইগুলো খেলা যেমন উচিত নয়, তেমন সাতক্ষীরাবাসীকেও একটু সচেতন থাকা দরকার। ইসলামের জন্য, কোরআনের জন্য সবসময় অ্যালার্ট থাকা দরকার। যখনই বলবে, যখনই শুনবে সামি হয় না, তখনই বলবে তাআনা, মেনে নিলাম। কথা কয় না? শুনবে আর কি করবে? মেনে নিবে। ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাহ ও তার রাসূলের পক্ষে, কোরআন কায়েমের পক্ষে সচেতন থাকার দরকার আছে না নাই? যদি সাতক্ষীরাবাসী সচেতন হতে পারে, সীমানা ঘেঁষা, যে কোনো সময় নেত্রী চট করে ঢুকে পড়তে পারে সোনাই নদী। শুনলাম এখানে তার কাটার বেড়াও নাই। কথা কয় না? সুতরাং আপনাদের দায়িত্ব বেশি না কম? আপনাদের বেশি, যেন ওখান থেকে ঢুকতে না পারে, আবার এখান থেকেও যেন বার হইতে না। কথা কয় না? ঠিক না বেটে? আমরা ঢুকতেও দেব না, বার হইতেও দেব না। যারা ঢুকেছে ওই পারে থাকেন, সাউন্ড করা যাবে না। আর এই পারে যারা আছেন তারাও থাকেন, কোনো অসুবিধা নাই, কিন্তু টু শব্দ করা যাবে না। কারণ 16টা বছর, 17টা বছর আমাদের কথা বলতে দেন নাই। এখন অন্তত 16টা মাস আপনারা চুপ থাকেন। ঠিক না বেটে? একটু চুপ থাকার দরকার আছে না নাই? যদি চুপ থাকে তাইলে ঝামেলা নাই, আর যদি কথা বলে ঝামেলা আছে না নাই? আবার পত্রিকায় দেখলাম, আহারে আজকে দেখলাম নিউজ, আমার বিশেষ দলের লোকেরা ওই দলের হয়ে মিছিলে নামেরে। ও আল্লাহ, জাত গেল বলো এ কোন আজব কারখানা। জাত গেল বলো, সত্য কাজে কেউ নয় রাজি, ওরে সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বলো। ঠিক না বেটে? এখন ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, জুলাইয়ের বিপ্লবটাকে অনেকেই তথাকথিত বলে থাকে। যারা তথাকথিত বলে 16টা বছর তাদেরকে কোনো রাজপথে দেখা যায় নাই, বলেন ঠিক কিনা? 16টা বছর তারা সাঁতার টেনে দিয়ে চেয়ার নিয়ে বসে থাকতো আর জিকির করতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা কয় না? এখন আবার কথা বলে তথাকথিত ছাত্র আন্দোলন যদিও ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে, কিন্তু এমন ভুল হবে কেন? কথা কয় না? এমন ভুল হবে কেন? মানে এটা হলো এরকম যে ওই আপনার একজন হোটেলে গেছে, তো হোটেলে যাওয়ার পরে ভিআইপি হোটেলগুলো, হোটেল আবাসিক হোটেল, ওইখানে তো টয়লেট গ্রামের মতো থাকে না। গ্রামে তো মানুষের এমনি বাগানে ঝাড়া অভ্যাস। তো এখন তারপরেও যায় একটু টয়লেটে যায় বদনা নিয়েতে কাম সাইতে, কিন্তু যেই হোটেলে যেই দেখে সে পায়খানা ঘর খুঁজে পাচ্ছে না।
পরে কি করবে, ওতে তো কমোডে বসা অভ্যাস নেই, বুঝতেও পারিনি। একবার তো শুনলাম, আমি কাতারে যে শুনলাম আমাদের একজন ভাই বলছে যে আরে আমার দাদা এবার উমরায় যাওয়ার পরে, আমার দূর সম্পর্কের দাদা উমরায় যাওয়ার পরে মক্কায় মোটামুটি ওই ডাউন প্যান্ট ছিল, সমস্যা ছিল না। মদিনায় এসে টয়লেটে ঢোকছে আর বেরোচ্ছে, ঢোকছে আর বেরোচ্ছে। আমি বলছি দাদা কি হয়েছে? কয় সে টয়লেট খুঁজে পাচ্ছিল। আমি বললাম যেটাই ঢোকছেন ওইটাই তো। কয় এইখানে সে কাম ছাড়বো সেটা তো। তো এই যে ঢাকনা খুলি দেখাই দেওয়া হইলো, এই তো আছে এনে মানে কেমনে কি করবো। তো আমাদের একজন ভাই বলছে আপনার দাদা হয়তো, আপনি চলে আসেন, আমি শিখাই দিচ্ছি। পরে শিখাই দিয়েছে, আবার খানিক পর বেরোয় গেছে। বলছে দাদা কি হইলো, কাম সারেননি? তো বলছে কাম যে সারবো তার সোজ পক্ষী করে সেইটাই তো বুঝে পারলাম না। বোঝেননি? মানে ওখানে কাম সারা যাবে কিন্তু পানি খরচ করবো কি করে, এই নিয়ে টেনশন। তো যাই হোক, একজন বলছে যে এইটা আমি যখন কাতারে যেয়ে বললাম, বলছে আপনার দাদার তো এই ঘটেছে। আমার একজন আসিল, সে তো আর এক ঘটনা ঘটাইছে। ও করিস কি, সিঁড়ে ভিজাবে তা জায়গা খুঁজে না পেয়ে ওখানে যে পানি জমি রে সরবত দিয়ে সিঁড়ে ভিজে এসে বলছে সিঁড়িতে গুলাইতে আসি। সহ্য না করে পারা যায়? তো যাই হোক, এখন ওই হোটেলে লাইন না পেয়ে পায়খানা করিছে মোজার মধ্যে করে, মোজাটা ঘিরে দিয়ে ওই যে ফ্যান, এক্সস্ট ফ্যান আছে, ওই ফাঁক দিয়ে চেলি দিতে গেছে। ওখানে না বেঁধে ওই যে সিলিং ফ্যানে বেঁধে গেছে। বাদলি ওইটাই ঘুরে পুরো সারা ওয়াল ওই পায়খানার সেই গু লেগে গেছে। তো হোটেল কর্তৃপক্ষ এসে যখন ধরিয়েছে বলছে ভাই আমার ভুল হয়েছে, মাফ করে দেন। বলছে তোর মাফ করে দেবো, কোনো অসুবিধে নেই, কিন্তু আমার দুঃখ হইলো তুই এই সারা দালে হাগলি কি করে সেইটা কর। তো বিষয় হলো যে তোদের এরাম ভুল হবে কেন, যে তথাকথিত ছাত্র আন্দোলন এই শব্দটা হবে কেন? কথা কয় না। এই ছাত্র আন্দোলন না হইলে খালেদা জিয়া মুক্তি পাইতো না। এই ছাত্র আন্দোলন না হইলে তারেক জিয়া কথা বলতে পারতো না। এই ছাত্র আন্দোলন না হইলে কোন অন্য দল রাজপথে দাঁড়ানোর কোন সক্ষমতা দেখাতে পারতো না। এই ছাত্র আন্দোলন না হইলে উচ্চ পদস্থ নেতা কর্মীরা আজকে স্বাধীনভাবে নির্বাচন দাও, নির্বাচন দাও এই কথা বলার দুঃসাহস করতো না। সুতরাং ছাত্র আন্দোলনকে তথাকথিত বলা যাবে না, বরং এটা গণবিপ্লব। রক্ত দিয়েছে ছাত্ররা, হাজারেরও অধিক শহীদ হয়েছে, 20,000-এর অধিক আহত হয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, কান হারিয়েছে। এই আন্দোলনকে যারা তথাকথিত বলে, ওরা দাদাদের সুরে কথা বলে, দাদাদের প্রেসক্রিপশন নিয়ে চলে। সুতরাং দাদাদের সুরে যারা কথা বলবে, তারা যেই দলের হোক না কেন, বাংলার জমিনে তাদের রাজনীতি চলবে না।